ফেস অফ ঈদ স্পেশাল। স্বাগত সবাইকে রেডিও স্বাধীন 92.4 FM এবং ঈদ মোবারক। কেমন কাটছে সবার ঈদ? এবং এবারের ঈদে গরমটা বোধ হয় একটু বেশি, তাই না? তাই অনেকেই ঘরের বাইরে যেতে একটুখানি কষ্ট পাচ্ছি। তো ঘরে বসেই এই সময়টাতে উপভোগ করুন রেডিও স্বাধীনের দারুণ আয়োজনগুলো। এবং ফেস অফের ঈদ স্পেশাল এপিসোডে সোহানা আছি সবার সাথে, এবং আমার সঙ্গে যিনি আছেন জনপ্রিয় অভিনেতা, এক এক সময় এক এক চরিত্রে যাকে নতুন করেছে না যায়, শাহেদ আলী ভাইয়া রয়েছেন আমার সঙ্গে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে? ভালো কাটছে। ঈদের সময়টাতে তো আসলে একটু হলেও কাজ থেকে একটু ফুরসত পাওয়া যায়, একটু অবসর পাওয়া যায়, কিন্তু তারপরেও অনেক এই যে আমরা আপনাদেরকে ডাকতেই থাকি, একটুখানি আসার জন্য সময় দিতে হয়, এগুলো নিয়েও তো ব্যস্ততা থাকে সচরাচর। কিন্তু তারপরেও ঈদটা আসলে কেন স্পেশাল আপনার কাছে? ঈদ স্পেশাল কারণ এই ঈদের সময় আমার কাছে মনে হয় মানুষ স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে তার থেকে একটু আনন্দের জায়গা বা একটু উপভোগ্যতার জায়গাটা তাদের একটু উপরে থাকে। যে কোনো কিছুকে তাতে তখন ভালো লাগে। ধরেন রোদ হলে রোদ ভালো লাগে, বৃষ্টি হলে বৃষ্টি ভালো লাগে, বাতাস হলে বাতাস ভালো লাগে, অথবা বাতাস না হলে ঘামটাও ভালো লাগে। মানে ঈদের একটা যে উৎসব মুখর একটা ব্যাপার ঈদের মধ্যে ছোঁয়াটা থাকে, তাই যাই ঘটুক ওটাই আসলে ভালো লাগে। মানে সাধারণ অবস্থার থেকে একটু উপরে থাকে, এটা ভালো লাগে, ভালো লাগাটা কাজ করে। ভাইয়া, ভালো লাগার আরো অনেকগুলো কারণ আছে আপনার এই ঈদে, আমি জানি, কারণ রিসেন্টলি সওদা এসেছে রামধনু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এবং সওদা নিয়ে অভিজ্ঞতাটা জানতে চাই। এটা ফকির বিপ্লব, এটা রচনা এবং তার পরিচালনায় খুবই দারুণ একটা কাজ। এটা শর্ট ফিল্ম, বাট একদমই একটা ফুল লেন্থ ফিল্মের ফিল পাবে দর্শক। তো রামধনু, কলকাতা রামধনু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা দেখানোর পরে এটার অভূতপূর্ব এক ধরনের রেসপন্স রয়েছে। অভূতপূর্ব ওয়ার্ডটা ইউজ করছে এই জন্য যে কাজটার এক ধরনের কোয়ালিটি সবাই দেখেছে, খেয়াল করেছে এবং সেটা নিয়ে মেনশন করেছে। এবং কাজটা করার সময় আমরা অনেক পরিশ্রম করেছিলাম, টোটাল টিম, এবং ফকির বিপ্লবও। তো এটার এক ধরনের ভালো লাগা কাজ করেছে সবার মধ্যেই কাজটা নিয়ে। আপনার ক্যারেক্টার নিয়ে যদি কিছু বলতেন। আমি এখানে একটা মুচি ক্যারেক্টার করেছি, খুবই সৎ মুচি, যে জুতা সেলাই করে, কিন্তু সামহাও সময়ের আবর্তে এই মানুষটার পারিপার্শ্বিকতা এবং প্রয়োজন তাকে একটু ডিফারেন্ট করে দেয়। আচ্ছা, সেটা নিয়ে গল্পটা এগোতে থাকে। হ্যাঁ, বাহ, চমৎকার। আসলে আমাদের বাস্তবতাটাও তো এরকমই, তাই না? যে আমরা অনেক সময় সততা চাইলেও ধরে রাখতে পারি না, বা জীবনে এমন অনেক কিছু ঘটে, এমন টানাপোড়েনের মধ্যে পড়তে হয় যখন সেকেন্ড থটটা ক্যারি করতে হয় যে আসলেই কি আমি ঠিক করছি নাকি করছি না। আবার একটু ইয়েও আছে, সততার পার্সপেক্টিভটা কিন্তু আলাদা। ধরেন এক একজনের কাছে সততা কিন্তু এক এক রকম, সংজ্ঞাটা এক এক রকম, মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। রাইট। এবং ধরেন অনেকে আছে একটা কাজ জানে যে না, সেটা তার নেসেসিটি, সেটা তাকে করতে হবে, সেটা তার বাঁচা মরার একটা অবলম্বন, কিন্তু অন্য কারো কাছে ওইটা অসততা হতেও পারে। একদমই মানে পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট হয় বিষয়টা। সুখের সংজ্ঞা যেমন এক একজনের কাছে এক এক রকম, সাফল্যও তাই। আমার নিজের কাছে মনে হয় যে সাফল্য জিনিসটা এমন একটা জিনিস যেটা আসলে মানুষ মনে করে যেখানে যেতে চায় তার কাছাকাছি কোনো জায়গায় যেতে পারলে মনে করে সফল, বা তার আশেপাশের পারিপার্শ্বিকতা যদি তাকে সফল বিচার করে তখন সে সফল হয়। তো সাফল্য তো আসলে এরকম না। সাফল্যটা হচ্ছে আসলে একটা বট গাছের মতো, একটা কোণার মধ্যে কখনো হয়তো বা অযত্ন অবহেলায় জন্ম নেয় এবং খুবই মানে বছরের পর বছর সময় দিয়ে ধীরে 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 এটা গ্রো করে, এবং এক সময় সবাই নোটিস করে আরে এখানে তো একটা বিশাল বট গাছ আছে, এটা তো ওই বটতলাটা। ওই বট গাছের পরিচয় তখন ওই জায়গাটা পরিচিত হতে থাকে। আমার মনে হয় সাফল্যটা এই ধরনেরই, বাট আবার এখানে ডিফারেন্ট হয় আর কি। না, ভেরি ট্রু। আসলে এই ব্যাপারগুলো এরকম, যেমন আমি যদি মনে করি যে আমি সফল, অন্যজনের দৃষ্টিতে আমি সফল নাও হতে পারি, আবার অন্যের কাছে আমি সফল, কিন্তু আমি মনে করছি আমি সফল নই, লাইফ লিড করছি আমি, এরকম হতেই পারে। আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় এতগুলো বছর পেরিয়ে আসার পর অভিনয় জীবনে আপনি সফল কিনা? আমি জাস্ট হাঁটি হাঁটি পা করে এগোচ্ছি, কিন্তু আমরা কিন্তু মনে করছি আপনি অনেক সফল। এটা আপনাদের মনে করেন, আমি মনে করি না। এত ধরনের ক্যারেক্টার প্লে করেন, প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা সকলেই জানেন, মুগ্ধ হতে হয় তার অভিনয় দেখে। এবং যখন তিনি একটা ক্যারেক্টার প্লে করেন, মানে
ওই ক্যারেক্টারটা এত সহজে আমাদের ভেতরে এতটা ইম্প্যাক্ট রাখে, মনে হয় যে মানুষটা এরকমই, ঠিক এরকমই কিন্তু ঘটে। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকের ভালোবাসার বদলে ঘৃণা জোটে কপালে। তো কেন? কারণ ওই অভিনয় গুণেই কিন্তু তিনি দর্শকদের মনে ঢুকে যান একটা নেগেটিভ ক্যারেক্টার নিয়ে। তো এরকম অভিজ্ঞতা অনেকের সাথেই ঘটে। কিন্তু আপনার লাইফে পজিটিভ হোক নেগেটিভ হোক, কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা কাজ যেটা অনেক বেশি মানুষের মনে নাড়া দিয়েছিল, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, এটা তো এক একটা প্রোডাকশন এক এক রকম ফিলিং হয়, মানে দর্শক রিয়াকশন এক এক রকম পাওয়া যায়। এটা ভালো খারাপ দুই ধরনেরই আছে। এটা অনেকের সময় অনেকের সাথেই ধরেন অনেক সময় এমনও হয়েছে যে আমি একটা খুব ফানি টাইপের ক্যারেক্টার করেছি কোথাও, তো দেখা গেলো তার কদিন পরে আমার একটা পাবলিক প্লেসে আমাকে যেতে হয়েছে, সেখানে অনেকের মধ্যে আমি পড়েছি। তো সেই প্রোডাকশনটা হয়তো বা কেউ কেউ দেখেছে তাদের মধ্যে। যেহেতু একটু ফানি টাইপের ক্যারেক্টার, উইটি ক্যারেক্টার করেছি, সেই লোক আমাকে আসলে খুবই ইজি গোয়িং মানুষ মনে করে। ধরেন দেখা গেলো ঘাড়ে টাড়ে হাত দিয়ে সেলফি টেলফি তুলতেছে, আবার একটু ধরেন মাথার চুল টুল আলাঝালা করে দিচ্ছে, আবার গায়ের মধ্যে হেসে হেসে পড়ে যাচ্ছে, অনুযায়ী এক ধরনের। হ্যাঁ, সো একটা দিলাম। আবার দেখা গেছে কোথাও একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি, তো কোনো একটা ভদ্র মহিলা আমার সাথে কথা বলছেন, নাটকে দেখছেন, তার পাশ থেকে সে তার হাজব্যান্ড আবার তার আঁচলটা উঠায় ইয়েটা ঢেকে দিল, এমনও রিয়াকশন পেয়েছি। আচ্ছা, এই ধরনের ইন্টারেস্টিং অনেক কিছুই তো আসলে আমাদের ফেস করতে হয়। যে ক্যারেক্টারটা প্লে করেন ওই ক্যারেক্টার হিসেবেই আসলে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলছে। এটাই হওয়া উচিত। আমি মনে করি যে আমি যে চরিত্রটা চেষ্টা করছি করার, সেটা সফলভাবে করতে পারছি তখনই মনে করব যখন আসলে ওই চরিত্র অনুযায়ী আমাকে আসলে যারা ওই প্রোডাকশনটা দেখেছে বিচার করবে। সেখানে আসলে মনে হয় আমার চরিত্র অভিনয়ের জায়গা থেকে সফল। রাইট। এখনকার সময়ে এসে আসলে অনেকেই দাবি করেন নিজেকে যে আমি আসলে ক্যারেক্টার আর্টিস্ট। তো আপনার কাছে জানতে চাই আপনি নিজেকে আসলে কিভাবে? আমি ক্যারেক্টারলেস আর্টিস্ট মনে করি নিজেকে, আমার কোনো ক্যারেক্টারই নাই। কারণ এটা কোনো ডেফিনেশন না। মানে যদি আপনি ক্যারেক্টার আর্টিস্ট এই স্পেসিফিকেশনে স্পেসিফাইড হয়ে যান, তার মানে বাকি যারা করছে তারা কি ক্যারেক্টারলেস আর্টিস্ট নাকি? তারাও প্রত্যেকে একটা ক্যারেক্টার প্লে করছে। এবং এই ক্রাইটেরিয়া কিন্তু পৃথিবীর কোথাও নাই। আপনি যে কোনো ফিল্মের উৎসব অ্যাজ অ্যান অ্যাক্টর যদি আপনাকে কোনো জায়গায় কোনো রকম রিকগনাইজেশন দেয়, দেখবেন খুব বেশি হলে আপনাকে দিচ্ছে বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল অথবা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, খুব স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকছে। আমি হয়তো বা কখনো কোথাও কিছু সাপোর্টিং ক্যারেক্টার করি, সাপোর্টিং রোলে প্লে করি, যেটা আসলে গল্পের অনুযায়ী, কাঠামো অনুযায়ী একটা যদি চরিত্রকে আবর্ত করে গল্পটা আগানো হয়, সেই চরিত্রকে সাপোর্ট দেওয়ার জন্য কখনো অনুষঙ্গ হিসেবে কাজ করি। ওই তকমা লাগিয়ে নেওয়ার আমি মনে করি না যে কোনো কারণ আছে যে আমি এই অমুক আর্টিস্ট, আমি তমুক আর্টিস্ট। আমি তো আসলে অনেস্টলি বলতে গেলে আমি আর্টিস্টই মনে করি না নিজেকে। আর্টিস্ট তকমাটাও ঠিক না, যে আপনি কেন আপনাকে আর্টিস্ট বলবেন? আপনি আর্টিস্ট তো না। আপনি আর্টিস্ট কি না সেটা আসলে আপনার পরের জেনারেশন বিচার করতে পারবে। আপনি জীবদ্দশায় কখনো নিজেকে নিজে জাজ করতে পারবেন না। সো আমাকে যখনই কেউ আর্টিস্ট বলে কথাটা, আমি একদম ডিফার করি, আমি নট অ্যান আর্টিস্ট, আর অন্য ইয়েট। তাই আমি এখনও আর্টিস্ট হতে পেরেছি কি পারিনি, সেটা তো আসলে আমার জানার কথাই না। কারণ বাংলাদেশের হুমায়ুন ফরিদের মতো অ্যাক্টর উনি জেনে মারা যাননি যে উনি আর্টিস্ট কত বড়। বা আমি বলছি যে এটা ওনার নাতি বা মেয়ের ঘরের নাতি, এরা জানবে যে উনি কত বড় আর্টিস্ট ছিলেন। আলী জাকের সাহেব উনি কত বড় আর্টিস্ট ছিলেন, এটা পরের জেনারেশন জানবে। তো এটা আমরা তো আসলে এভাবে স্পেসিফিক করে দিতে পারি না। কিন্তু বর্তমান সময়ে আসলে আমরা হয়তো বা এটাই করে ফেলছি কখনো। দেখেন, বর্তমানটাই আসলে সত্য না সব সময়। ধরেন বর্তমান যদি সত্য হতো তাহলে পথের পাঁচালী অনেক ফ্লপ একটা সিনেমা হতো। বর্তমানের বাইরে পথের পাঁচালীর অন্য দর্শক ছিল বলে এখনও দর্শক কিন্তু দেখে পথের পাঁচালী। জীবনানন্দ দাশ কিন্তু বর্তমানের বিচার করলে খুবই একটা ব্যর্থ কবি হতেন। ভিনসেন্ট ভ্যান গগ কোনো পেইন্টারই হতেন না। সো বর্তমান খুবই হাস্যকর একটা টার্ম, খুবই ফেক টার্ম আমার কাছে মনে হয়। কাজী নজরুলের সময় নজরুল তো সমাদৃত ছিলেন না আপনি। সো বর্তমানে বিচার করে এখন আমি বর্তমানে অনেক সমাদৃত, আমার অনেক ভিউ, আমার অনেক ফলোয়ার। এইটা আসলে খুবই রিডিকুলাস মেজারমেন্ট বলবো নিজের আসলে লেন্থ বা মাপার জন্য। আপনার আসলে আপনার ক্লাস বোঝার জন্য এটা খুব ভালো না, ডিজিট না। এই যে আপনার কথা থেকে আরেকটা প্রশ্ন আসলে মনের মধ্যে আবারও ঝুঁকি দেয়, প্রশ্ন না করলেই নয়। এই যে ভিউয়ের কথা বলছিলেন, বর্তমান সময়ে এটাকে কি একটা অসুস্থ প্রতিযোগিতা মনে হচ্ছে না? যে অনেক ভালো ভালো ডিরেক্টরকেও আমি দেখছি
তাদের কাস্ট কিন্তু ওই কেন্দ্রিক হয়ে যাচ্ছে যে যে আর্টিস্ট বা যাকে আমি যদি অ্যাক্টর হিসেবে সিলেক্ট করি, আমি হয়তো বা ইউটিউবে অর সোশ্যাল মিডিয়াতে আমার নাটকের জন্য ভালো ভিউ পাবো। অনেকেই কিন্তু শিফট করে যাচ্ছেন। তো এই ব্যাপারটাকে আসলে কতটুকু ভবিষ্যতে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে এই ব্যাপারটাকে কেন্দ্র করে আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে? দেখেন, আমি আসলে এই ভিউ জিনিসটা আমার নিজের এক ধরনের অবজারভেশন আছে। সেটা হচ্ছে ভিউটা আসলে অবসরের অনুষঙ্গ। অবসরের অনুষঙ্গ মানে কি, ধরেন আমি অবসরে কি কাজ করি, আমি যখন অবসরে থাকি সেই কাজগুলো তো ডিফারেন্ট, এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, যে ধরেন বই পড়তে পছন্দ করেন সে বই পড়েন, যিনি নামাজ কালাম পড়তে পছন্দ করেন তিনি নামাজ পড়েন, যিনি মদ্যপান করতে পছন্দ করেন তিনি মদ্যপান করেন। ধরেন অবসরে কেউ যদি কারো যদি বিভিন্ন আসক্তি থাকে সেগুলি তারা চর্চা করে। একটা মিডল ইস্টে বা জাপানে বা ধরেন ইউরোপের কোনো জায়গায় একজন বাঙালি শ্রমিক যখন অবসরে থাকে সে তখন বাংলা নাটক দেখে তার রুচি অনুযায়ী। সো এখন আমি অবসরের মধ্যে যেটা দেখছি, আমার তো আসলে কিছু করার নেই, একটা বিদেশ বিভূ আমার কিছুই করার নেই, আমার আসলে এটা দেখতেই হবে, যা পড়বে সামনে তাই দেখবো আমি। এবং সেখানে যদি আমার কিছু টেস্ট লেভেল অনুযায়ী কমন পড়ে যায় আরো বেশি ইন্টারেস্ট নিয়ে দেখবো, এবং ওটা আমি আরো রিপিটেডলি 2-3 বার দেখবো, আরো কয়েকজনকে দেখাবো। সো একজন মানুষের অবসরের অনুষঙ্গ কি স্ট্যান্ডার্ড হতে পারে? এই যা বিচারের একটা মাপকাঠি হতে পারে? একটা মানুষ যে ধরেন সে তার পকেটে পয়সা খরচ করে একটা সিনেমা দেখতে যাচ্ছে, একটা কনসার্টের টিকিট কেটে দেখছে, বা একটা পেইন্টিং এক্সিবিশনে যাচ্ছে, নিজে ওই কাজটার জন্য আলাদা সময় বের করে তার একটা নির্দিষ্ট সময় ওই কাজটুকুর জন্য দিচ্ছে, সেইটার অনুভব আর এই অবসরের অনুষঙ্গের অনুভব কি এক হলো? কখনোই হতে পারে না। দারুণ করেই বলেছেন। আসলে দর্শক এবং শ্রোতা যারা যারা আমাদেরকে দেখছেন ঈদের এই সময়টাতে, আশা করি আপনারাও আমাদেরকে দেখছেন। কেন দেখছেন? কারণ আপনার দেখতে ভালো লাগছে তাই আপনি দেখছেন, আপনার এই অবসর সময়টুকু আমাদের সাথে কাটাতে ভালোবাসছেন। ঠিক এ কারণেই হয়তো বা বর্তমান সময়ে এসে ভাইয়া যেমনটা বললেন যে আসলে ভিউ দিয়ে আমরা যে একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়েছি বা স্ট্যান্ডার্ডটা ভাবছি যে ভিউ দিয়েই আমার স্ট্যান্ডার্ডটা আসছে, যার যত ভিউ সেটা হাইলি স্ট্যান্ডার্ড। আরো মজার ব্যাপার হচ্ছে ফলোয়ারও একটা কনসেপ্ট। হ্যাঁ, মানে এভরিবডি যারা আমাকে ফলো করছে তারা যে আসলে আমাকে খুব পছন্দ করে ফলো করছে এমন কিন্তু না। বেশিরভাগ ক্ষেত্রে আমাকে ফলো করে যারা আসলে আমার ইন্টেনশন ডিফারেন্ট থাকে। আপনার ক্ষেত্রেও তাই সত্য? একদম, সবার ক্ষেত্রে পার্সোনালি এটা আসলে রিলেটেবল সবার সাথে। সো এটাই বলছিলাম যে আসলে এই দ্বিধা বা এই যে একটা কনফিউশনের জায়গা যে আচ্ছা এই কন্টেন্টটাতে এত ভিউ, তাহলে এটাই বোধহয় ভালো, আমি এটাই দেখবো। সবসময় এটা নাও মিলতে পারে বা অধিকাংশ সময় হয়তো বা মিলবে না। সো আপনি কোন কন্টেন্ট দেখবেন সেটা সিলেকশনের দায়িত্বটা আসলে আপনাকেই নিতে হবে। সো যাই হোক, ঈদের এই সময়টাতে ভাইয়ের কাছ থেকে আরও অনেক কিছু জানার রয়েছে। ঘুরে ফিরে আবারও চলে যাই সওদাতে, যে ক্যারেক্টারটা আপনি প্লে করেছেন বলছিলেন, শুটিংয়ের সময়টাতে কোনো ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছে কিনা? ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে, আমি তো ওখানে একটা বাজারে শুটিং করছিলাম, তো যখন আমি বসেছি দোকান একটা সেট করা হয়েছিল, ওখানে বসে যখন কাজ করছি তখন ক্যামেরা পজিশন চেঞ্জ করতে করতে একটা টাইমে অনেক লোকরা আসা যাওয়া করছে, একজন লোক এসে আমাকে রিলি জুতা দিয়েছে ঠিক করার জন্য। তো আমি ওখানে বসে, এবং সে আমি যখন তাকিয়েছি তার দিকে, তখন ওই শুটিং টিমের লোকজন খেয়াল করেনি যে অন্য একজন বাইরের কেউ এসে আমাকে কিছু দিচ্ছে। তো অনেকক্ষণ পর্যন্ত উনি আমার দিকে কি দেখেন, করেন না কেন, করেন কাজটা রিলি করে দেন, কতক্ষণ লাগবে আর। তখন ওরা এসে ধরে যখন সরাচ্ছে তখন সে ইয়ে করছে না, আরে আমার তো আমার কথা, আমার কাজটা দিয়ে দিক, করে দিক, তারপরে পরে নাহলে ভাই এটা সে না পরে নিয়ে যে ওখানকার যার ইয়ে দোকানের অ্যারেঞ্জমেন্ট, সে তখন তাকে কর্নারে নিয়ে যে বলছে আসেন আমি করে দিচ্ছি। এইরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আরও দু একটা ছোটোখাটো হয়েছে, ওটা এইটা আমার কাছে মোর ইন্টারেস্টিং লেগেছিল। না আসলে ইন্টারেস্টিং যে কেউ একজন এটাই ভেবেছে এবং সে আসলে খুব বেশি স্ট্রংলি ভাবছে, তাকে বোঝানোর পরেও বুঝতে পারছে না। তো ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। অনেক সময় আসলে এটা ঘটে শুটিং এর সময়, কত ধরনের মজার অভিজ্ঞতা ঘটে। হ্যাঁ, শুটিং তো আসলে আপনি যদি মনোযোগ দিয়ে করেন অনেক ইন্টারেস্টিং একটা জিনিস।
যদি আপনি মনোযোগ দিয়ে করেন, না করলে আপনার কাছে অনেক বোরিং মনে হবে কেন সময় শেষ হয় না, কেন বাসায় যাই ভালো লাগতেছে না দুধ। কিন্তু যদি আপনি কাজটাকে আসলে এনজয় করেন, আপনি যদি ওই ক্যারেক্টারটাকে এনজয় করেন, তাহলে আসলে শুটিংটা খুব মজার একটা সময়, মানে যে সময়টা আসলে শেষ না হোক এটাই চাওয়ার একটা ব্যাপার ক্যারেক্টারটার মধ্যে থাকার ক্ষেত্রে। ঈদের এই সময়টাতে কি কি রিলিজ পেলো, আরো সামনে কি কি আসছে, সেই কন্টেন্টগুলো নিয়ে জানতে চাই। ইশতিয়াক আহমেদের শেষ পর্যন্ত তোমাকে চাই, তারপরে হচ্ছে মোরসালিন শুভর অবতার, আফজাল হোসেন ওনার ছোট কাকু সিরিজের নাকাল নকল ছোট কাকু, সজল আহমেদের ওভিসি করেছি ঈদের, জাহিদ মজুমদারের দুটো ওভিসি করেছি ঈদের। অনেকগুলো কাজ এসেছে এবং এই যে কাজগুলো অলরেডি আপনি দেখেছেন বা যেগুলো এখনো দেখেননি, সো সেগুলো দেখে ফেলুন এবং আমাদের কমেন্ট সেকশনটাতে অবশ্যই জানাতে ভুলবেন না কোন কোন কাজগুলো শাহেদ ভাইয়ের আপনি দেখে ফেললেন। সো অফকোর্স ভাইয়া নিশ্চয়ই আপনার অনেক পছন্দের, কমেন্ট সেকশনে সেটাও জানান তার কোন ক্যারেক্টারটা আপনার সব থেকে বেশি পছন্দের বা কোন ক্যারেক্টারটা আপনার কাছে সব থেকে বেশি সাবলীল লেগেছিল, যে এই ক্যারেক্টারটা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে কিভাবে ফুটিয়ে তুলেছিলেন। সো কমেন্ট সেকশনে লিখে ফেলুন সেই ক্যারেক্টারের নাম অথবা সেই কন্টেন্টের নামটি। ভাই আবারও যাই, এবারে ঈদের সালামি দিলেন বেশি নাকি নিলেন বেশি? এখন তো আসলে দেওয়ার সময়, নেওয়ার সময়টা নেই, মানে পাওয়ার লোক কমতে থাকে দিনে দিনে, এখনো দু একজন অবশিষ্ট আছে পাওয়ার যারা। আমি দেখছি যে আসলে এটা একটা অদ্ভুত ব্যাপার যে যত সময় যাচ্ছে সালামি দেওয়ার লোক কমে যাচ্ছে। সালামি থেকে জিনিসটা মিস করি যে ধরেন বুকে জড়িয়ে ধরার লোক কমে যাচ্ছে। এটা আমাদের যে এজটা আমরা যাচ্ছি কমছে, এটা সত্য, বাট বাড়ছে তুলনামূলকভাবে, তো নিশ্চয়ই বাড়ছে, দেওয়া সংখ্যা বাড়ছে, বুকে জড়িয়ে ধরার লোকেরও সংখ্যা বাড়ছে। আসলেই তাই, এটা খুব সত্য একটা কথা যে যত দিন যায় তত যেন মানে আমারও যে একটা আদর দরকার, একটা সেই স্নেহ দরকার, সেই একটা ভালোবাসার দরকার, ওই ব্যাপারটা আসলে কমে যায়। আমরা বড় হয়ে যাই, মানুষ মনে করো অনেক বড় হয়ে গেছে, দরকার নেই, হ্যাঁ ও একাই এনাফ নিজের জন্য। কিন্তু আসলে একটা টাইট হাগ আর এই যে ঈদ মোবারক বুকে জড়িয়ে ধরে বলা, এই ব্যাপারটা কিন্তু হ্যাঁ অনেক কিছু চেঞ্জ করে দেয়, অনেক কিছু চেঞ্জ করে দেয়। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ঈদের এই সময়টাতে ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, আবারও ঈদ মোবারক জানাই। ধন্যবাদ রেডিও স্বাধীনকে, ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক যারা যারা রয়েছেন এবং আমাদের সঙ্গে পুরো ঈদের সময়টা কাটাচ্ছেন, সকলকে আবারও ঈদ মোবারক জানাই। ফেস অফের ঈদ স্পেশাল এপিসোডে সোহানা ছিলাম এবং আমার সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, সাথে থাকার জন্য এবং কমেন্ট সেকশনে জানানোর জন্য নিজের মতামত। ফেস অফ ঈদ স্পেশাল।